নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস চার মূর্তি। আজ থাকলো প্রথম পর্ব। মেসোমশাইয়ের অট্টহাসি। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুর্যদের রোয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা তিনজন আছি, সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম বাড়ুজ্জে। পটলডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছায়নি। চারজনে পরীক্ষা দিয়েছে। লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো। হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে। ঢাকাই বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। আমি দুবার অঙ্কের জন্য ডিগবাজি খেয়েছি। এবার থার্ড ডিভিশনে পাস করলেও করতে পারি। আর টেনিদা, তার কথা না বলাই ভালো। সে ম্যাট্রিক দিয়েছে, কে জানে এন্ট্রান্সও দিয়েছে কিনা। এবার স্কুল ফাইনাল দিচ্ছে, এরপর হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস 10-এ একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে। তাকে সেখান থেকে টেনে 1 ইঞ্চি নড়ায় সাধ্যকার। টেনিদা বলে, বুঝলি নে, ক্লাসে 2-1 পুরনো লোক থাকা ভালো, মানে যেসব জানে টানে আর কি। নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো। তার নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বই কি। এমনকি টেনিদার দুধে বরদা, যার হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি শুধু ম্যানেজ হয়ে এসেছেন বলতে গেলে। 3-4 বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেঁচিয়ে হাট বাঁধাতেন আর টেনিদার মগজে ক আউন্স গোবর আছে তাই নিয়ে গবেষণা করতেন। এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন। টেনিদার ফেল করাটা তার এমনি অভ্যাস হয়ে গেছে যে হঠাৎ যদি পাস করে ফেলে তাহলে সেই সঙ্গে তিনি একেবারে ফ্ল্যাট হয়ে পড়বেন। অতএব নিশ্চিন্তে আড্ডা চলছে। ওরই মধ্যে হতভাগা হাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল। টেনিদার সঙ্গে সঙ্গে নাক কুচকে বলে দিল, নে নে রেখে দে, পরীক্ষা সব চুরি। কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে টকটক পাস করে যায়। পাস করতে না পারাই সবচেয়ে শক্ত। দেখ না, বছরের পর বছর হলে গিয়ে বসেছি, সব পেপারের অ্যান্সার লিখেছি, তবু দেখ কেউ আমাকে পাস করাতে পারছে না। সব এক্সামিনারকে ঠান্ডা করে দিয়েছি। বুঝলি, আসল বাহাদুরি এখানেই। আমি বললাম, যা বলেছ, এই জন্যই তো 2 বছর তোমার সাগরেদি করছি। ছোট কাকা কান দুটো টেনে টেনে প্রায় আধাত লম্বা করে দিয়েছে, তবু স্কুল কামড়ে ঠিক বসে আছি। টেনিদা বললে, চুপকার, মেলা বকিস নি। তোর ওপর আমার অনেক আশা ভরসা ছিল। ভেবেছিলাম আমার যোগ্য শিষ্য হতে পারবি তুই, কিন্তু এখন দেখছি তুইও 1 নম্বরের বিশ্বাসঘাতক। কোন আক্কেলে অঙ্কের খাতায় 36 নম্বর শুদ্ধ করে ফেললি, আর ফেললি যদি 13 দিয়ে কেটে এলি না কেন? আমি ঘাটটা চুলকে বললাম, ভারী ভুল হয়ে গেছে। টেনিদা বললে, দুনিয়াটাই নেমক হারাম মুরগি, কিন্তু এখন কি করা যায় বল দেখি। পরীক্ষার পর স্রেফ কলকাতায় বসে ভ্যান্ডা বাজবো? একটু বেড়াতে টেড়াতে না গেলে কি ভালো লাগে? আমি খুশি হয়ে বললাম, বেশ তো, চলো না, লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে, 2 দিন সেখানে বেশ হই হল্লা করে। থাম বলছি প্যালা, থামলি? টেনিদার দাঁত খিচিয়ে বললে,
যেমন তোর ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া, আহা, ভেবেচিন্তে কি একখানা জায়গায় না বের করলেন। তার চেয়ে হাতিবাগানে বাজারে গেলে ক্ষতি কি? ছাদের উপর উঠে হাওয়া খেলেই বা ঠেকাচ্ছে কে? যত সব পিলে রুগী নিয়ে পড়া গেছে। রাম। হাবুল সেন চিন্তা করে বললে, আর একটা জায়গা যাওন যায়, বর্ধমানে যাইবা। সেইখানে আমার বড় মামা হইল গিয়া পুলিশের ডিএসপি। দূর দূর, সেই ধ্যারে বর্ধমান। ট্রেনটার নাক কুচকালো। ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই, বর্ধমানে যেতেই হবে। মানে যে গাড়িতেই চলবি ঠিক বর্ধমানে নিয়ে যাবে। সেই রেলের ঝকঝক আর পিপি, প্ল্যাটফর্মে যেন রথের মেলা। তবে চাটির ওপরটা একবার চুলকে নিয়ে টেনিদা বললে, তবে হ্যাঁ, সীতাভোগ মিহিদানা পাওয়া যায় বটে। সেদিক থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বই কি। অন্তত লিলুয়ার চাইতে ঢের ভালো। রাঙা পিসিমার বাড়িকে অপমান, আমার ভারী রাগ হলো। বললাম, সে তো ভালোই হয়, তবে বর্ধমানের মশার সাইজ প্রায় চড়ুই পাখির মতো। তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ মেয়েদানার মতো তোমাকেই ফলার করে ফেলবে। তাছাড়া আমি বলে চললাম, আরও আছে। শুনলে তো, হাবুলের মামার ডিএসপি। ওখানে গিয়ে যদি কারোর সঙ্গে মারামারি বাঁধিয়েছ, তাহলে আর কথা নেই, সঙ্গে সঙ্গে হাজতে পুরে দেবে। তিনি তো দমে গিয়ে বললে, যা যা, মেলা বকিস নি। কিরে হাবুল, তোর মামা কেমন লোক রে? হাবুল ভেবে টেপে বললে, তা পেলা নিতান্ত মিথ্যা কথা কয় নাই। আমার মামায় আবার মিলিটারিতে আছিল, মিলিটারি মেজাজ। এই ছেড়েছে না, এই ঢাকার বাঙালটাকে নিয়ে পারবার জো নেই। ওসব বিপজ্জনক মামার কাছে খামোকা মরতে যাওয়া কেন? দিব্যি আছি। মিথ্যে ফ্যাচাঙের ভেতরে কে পড়তে চায় বাবু? আলোচনাটা এ পর্যন্ত এসেছে, হঠাৎ বেগে ক্যাবলার প্রবেশ, হাতে এক ঠোঙা আলু কাবলি। এই যে ক্যাবলা এসে পড়েছে বলেই টেনেদা লাফিয়ে উঠল। তারপরে চিলের মতো ছোঁ মেরে ক্যাবলার হাত থেকে কেড়ে নিলে আলু কাবলির ঠোঙাটা। প্রায় অর্ধেকটা একেবারে মুখে পুড়ে দিয়ে বললে, কোত্থেকে কিনলি রে? তো পানি হয়েছে তো। আলু কাবলির শোকে ক্যাবলাকে বিমর্ষ হতে দেখা গেল না, বরং ভারী খুশি হয়ে বললে, মোড়ের মাথায় একটা লোক বিক্রি করছিল, এখনো আছে লোকটা, আরো আনাচারেকে নিয়ে আয়। ক্যাবলা বললে, ধ্যাৎ, আলু কাবলি কেন, পোলাও, মুরগি, চিংড়ির কাটলেট, আনারসের চাটনি, দই, রসগোল্লা। টেনিদা বললে, ইস ইস, আর বলিসনি, এমনিতেই পেট চুইচুই করছে, তার উপরে এসব বললে একদম হার্ট ফেল করব। ক্যাবলা হেসে বললে, হার্ট ফেল করলে তুমিই পস্তাবে। আজ রাত্রিরে আমাদের বাড়িতে উসবি রান্না হচ্ছে কিনা, আর মা তোমাদের তিনজনকে নেমন্তন্ন করতে বলে দিয়েছেন। শুনে আমরা তিনজনেই একেবারে পুরো 3 মিনিট মুখ দিয়ে একটা রা বেরোলো না। তারপর তিরিং করে একটা লাফ দিয়ে টেনিদা বললে, সত্যি বলছিস ক্যাবলা? সত্যি বলছিস, রসিকতা করছিস না তো? ক্যাবলা বললে, রসিকতা করবো কেন, রাঁচি থেকে আমার মেসোমশাই এসেছেন যে, তিনি তো বাজার করে আনলেন। আর মুরগি, মুরগি আছে তো? দেখিস ক্যাবলা, বামুনকে আশা দিয়ে যেন নিরাশ করিস নে। পরজন্মে তাহলে মুরগি হয়ে জন্মাতে হবে, খেয়াল থাকে যেন। সে ভাবনা নেই, 8 ডজন দড়ি বাঁধা মুরগি উঠোনে ক্যাঁ ক্যাঁ করছে দেখে এলাম। স্ট্রিং ট্রিং ট্রালালালা। ট্রেনিদা আনন্দে নেচে উঠল। সেই সঙ্গে আমরা তিনজনে কোরাস ধরলাম। গলি দিয়ে একটা নেড়ি কুকুর আসছিল, সেটা ঘ্যাঁক করে একটা ডাক দিয়ে ল্যাজ গুটিয়ে উল্টো দিকে ছুটে পালালো। রাত্রিরে খাওয়ার যা ব্যবস্থা হলো, সে কি বলবো। টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এরপরে ও আর এমনি উঠতে পারবে না, ক্রেনে করে তুলতে হবে। সের দই মাংসের সঙ্গে ডজন খানেক কাটলেট তো খেলোই, দই রসগোল্লাও বাদ গেল না। ওকে দেখে এরপর প্লেট প্লেট শুদ্ধ খেতে আরম্ভ করবে এমনি আমার মনে হচ্ছিল। খাওয়ার টেবিলে আরেকজন মজার মানুষকে পাওয়া গেল। তিনি ক্যাবলার মেসোমশাই।
ভদ্রলোক কত গল্পই জানেন। একবার শিকার করতে গিয়ে বুনো মোষের লেজ ধরে এমন বনবন করে ঘুরিয়েছিলেন, সেই গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার জো হলো। আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠের উপর পড়ে গিয়েছিলেন। বাঘ তাকে টপাত করে খেয়ে ফেলা দূরের কথা, সঙ্গে সঙ্গে অজ্ঞান। বোধহয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে। এমনকি সবাই মিলে জলজ্যান্ত বাঘটাকে যখন খাঁচায় পুড়ে ফেললে, তখনও তার জ্ঞান হয়নি। শেষকালে নাকি স্মেলিং সল্ট শুকিয়ে আর মাথায় জলের ছিটে দিয়ে তবে বাঘের মূর্ছা ভাঙাতে হয়। খাওয়ার পরে ক্যাবলাদের ছাতে বসে এইসব গল্প হচ্ছিল। ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলছিলেন ক্যাবলার মেসোমশাই, আর আমরা মাদুরে বসে শুনছিলাম। মেসোমশাই টাকের ওপর চাঁদের আলো চিকচিক করছিল। থেকে থেকে লালচে আগুনে অদ্ভুত মনে হচ্ছিল তার মুখখানা। মেসোমশাই বললেন, ছুটিতে বেড়াতে যেতে চাও? আমি এক জায়গায় যাওয়ার কথা বলতে পারি। এমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই। ক্যাবলা বললে, রাঁচি? না না, এখন বেজায় গরম পড়ে গেছে ওখানে। তাছাড়া বড্ড ভিড়, ওখানে সুবিধে হবে না। টেনিদা বললে, দার্জিলিং না শিলং? মেসোমশাই বললেন, বেজায় শীত, গরমে পুড়তে কষ্ট হয় বটে, কিন্তু শীতে জমে যেতেই বা কি সুখ, সে আমি ভেবে পাইনি। ওসব নয়, আমার একটা কিছু বলার দরকার এখন। কিছুই মনে এলো না, ফস করে বলে বসলাম, তাহলে গোবরডাঙ্গা? চুপকার বলছি পেলা, চুপকার। টেনিদা দাঁত খিচাল। নিজে এক নম্বর গোবর গণেশ, গোবরডাঙ্গা আর লিলুয়া ছাড়া আর কি বা খুঁজে পাবি? মেসোমশাই বললেন, থামো থামো, ওসব কিছু নয়। আমি যে জায়গার কথা বলছি, কলকাতার লোকে তার এখনো খবরই রাখে না। জায়গাটা রাঁচির কাছাকাছি বটে। হাজারিবাগ আর রামগড় থেকে সেখানে যাওয়া যায়। বাস থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল তিনেক পথ। ভারী সুন্দর জায়গা। শাল আর মহুয়ার বন, একটা লেক রয়েছে, তাতে টলটলে নীল জল। দিনের বেলাতেই হরিণ দেখা যায়, খরগোশ আর বনমুরগি ঘুরে বেড়ায়। কাছেই জল, কাছেই সাঁওতালদের বস্তি। দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়। লেকেও কিছু মাছ আছে, 2 পয়সা 4 পয়সা সের। আর সেইখানেই পাহাড়ের টিলার ওপরে একটা খাসা বাংলো আমি কিনেছি। বাংলোটা এক সাহেব তৈরি করিয়েছিলেন, বিলেত যাওয়ার আগে আমাকে বেচে দিয়ে গেছেন। চমৎকার বাংলো। তার বারান্দায় বসে কতদূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় তার ঠিক নেই। পাশেই ঝর্ণা। এই রোগা প্যাকাটির দল সব একেবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে। টেনিদা পাহাড় প্রমাণ আহার করে তাকিয়ায় হেলান দিয়ে শুয়ে পড়েছিল। তরাক করে উঠে বসল। আমরা যাব, আমরা 4 জনেই। মেসোমশাই আর একটা সিগারেট ধরিয়ে বললেন, সে তো ভালো কথাই, কিন্তু মুশকিল আছে যে। কি মুশকিল? কথাটা হলো, ইয়ে মানে, বাড়িটার কিছু গোলমাল আছে যে। গোলমাল কিসের? ওখানকার সাঁওতালেরা বলে বাড়িটা নাকি দানু পাওয়া। ওখানে নাকি অপদেবতার উপদ্রব হয় মধ্যে মধ্যে। কে যেন দুম দাম করে হেঁটে বেড়ায়, অদ্ভুত ভাবে চেঁচিয়ে ওঠে, অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। আমি অবশ্য বাড়িটা কেনার পরে মাত্র 12 দিনে গেছি, তাও সকালে পৌঁছেছি আর সন্ধেবেলায় চলে এসেছি। কারণ রাত্রিরে সেখানে কি হয় না হয় কিছুই টের পাইনি। তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে কিনা। টেনিদা বললে, ওসব বাজে কথা, ভূত বলে কিছু নেই মেসোমশাই। আমরা 4 জনই যাব। ভূত যদি থাকেই, তাহলে তাকে একেবারে রাঁচির পাগলাগারদে পাঠিয়ে দিয়ে তবে ফিরে আসবো কলকাতায়। আর কিন্তু তারপরেই আর কিছু বলতে পারল না টেনিদা। হঠাৎ থমকে গিয়ে 2 হাতে হাবুল সেনকে প্রাণপণে জাপটে ধরল। হাবুল ঘাবড়ে গিয়ে বলল, আহা, করো কি, সাইডে দাও সাইডে দাও, গলা পর্যন্ত খাইছি, পেটে ফাইটা যাইব যে। টেনিদা তবু ছাড়ে না, বরং আরো শক্ত করে হাবুলকে জাপটে ধরে বললে, কি
কি বাড়ির ছাদে ও কি? আকাশের চাঁদটা ঢাকা পড়েছে এক ফালি কালো মেঘের আড়ালে। চারিদিকে অদ্ভুত অন্ধকার। সেই অন্ধকারে পাশের বাড়িতে ছাদে কার যেন দুটো অমানসিক চোখ দপদপ করে জ্বলছে। আর সেই মুহূর্তেই মেসোমশাই আকাশ ফাটিয়ে প্রচন্ড অট্টহাসি করে উঠলেন। সে হাসিতেই আমার কান বোঁবো করে উঠল। পেটের মধ্যে খটখটিয়ে উঠল পালাজরের পিলে। মনে হলো মুরগি টুরগিগুলো বুঝি পেট ফেট চিরে কক কক করতে করতে বেরিয়ে আসবে। অমন বিরাট কিম্ভূত অট্টহাসি আমি জীবনে আর কখনো শুনিনি। যোগসর্পের হাঁড়ি। একে তো ক্যাবলার মেসোমশাইয়ের ওই উৎকট অট্টহাসি, তারপর আবার পাশের বাড়ির ছাতে আগুন মাখা চোখ। জয়মা কালী বলে সিঁড়ির দিকে ছুট লাগাবো কিনা ভাবছি, এমন সময় সেই জ্বলন্ত চোখের মালিক এক লাফে ছাদের পাঁচিলে উঠে পড়ল। তারপর আর এক লাফে আর এক বাড়ির কার্নিশে। পৈশাচিক অট্টহাসিটা থামিয়ে মেসোমশাই বললেন, একটা হুলো বেড়াল দেখেই চোখ কপালে উঠল। তোমরা যাবে সেই ডাক বাংলায়। ভেঙচি কাটার মতো করে আবার খানিকটা খ্যাঁক খ্যাঁকে হাসি হাসলেন ভদ্রলোক। বিয়ে কি গাছে ফলে? আমাদের ভেতর ক্যাবলাটা বোধহয় ভয়টাই বিশেষ পায়নি। ও এক নম্বরের বিচ্ছু ছেলে, তাই সঙ্গে সঙ্গেই বললে, না, পটলের মতো পটল ডাগায় ফলে। টেনিদার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাবুর হাঁসফাঁস করে বললে, কিংবা ঢ্যাঁড়সের মতন গাছের উপর ফলে। এবার আমাকেও কিছু বলতে হলো, কিংবা চালের উপর চাল কুমড়োর মতো ফলে। টেনিদার দম নিচ্ছিল এতক্ষণ, এবার দাঁত খিচিয়ে উঠল। থাম থাম, সব বাজে বকিস নি। সত্যি বলছি মেসমশাই, ইয়ে, আমরা একদম ভয় পাইনি। এই বেলাটা বেজায় ভীত কিনা, তাই ওকে ঠাট্টা করছিলাম। বারে, মজা মন্দ নয় তো। শেষকালে আমার ঘাড়েই চালাবার চেষ্টা। আমার রাগ হলো। আমি পাগলের মতো মুখ করে বললাম, না মেসমশাই, আমি মোটেই ভয় পাইনি। টেনিদার দাঁত কপাটে লেগে যাচ্ছিল কিনা, তাই চেঁচিয়ে ওকে সাহস দিচ্ছিলাম। ইস, সাহস দিচ্ছিল? ওরে আমার পাক্কা পালোয়ান রে। টেনিদার নাকটা কুচকে মুখটাকে আমের মোরব্বার মতো করে বলল, দেখ বেলা, বেশি জ্যাঠামি করে তো এক চরে তোর কান দুটোকে কানপুরে পাঠিয়ে দেবো। মেসোমশাই বললেন, আচ্ছা থাক থাক, তোমরা যে কেমন বীর পুরুষ এখন তা বেশ বুঝতে পেরেছি। এবার আসল কথা হোক, তোমরা কি সত্যি ঝন্টি পাহাড়ে যেতে চাও? ঝন্টি পাহাড়? সেবা কোথায়? চাপ বাবা, সেখানে মরতে যাবো কেন? ট্রেনের চটন করে বলে ফেলল। মেসোমশাই বললেন, কি আশ্চর্য, এক্ষুনি তো সেখানের কথাই হচ্ছিল। তাই নাকি? টেনিদা মাথা চুলকে বলল, বুঝতে পারিনি। তবে কিনা ঝন্টি পাহাড় নামটা কি বলে, ইয়ে, তেমন ভালো নয়। হাবুল বললে, হ, বড়ই বদখাত। আমি বললাম, শুনলেই মনে হয় ব্রহ্মদৈত্য আছে। মেসোমশাই আবার, তার মানে তোমরা যাবে না, ভয় করছে বুঝি? টেনিদা এবার তরক করে লাফিয়ে উঠল। তারপর সাঁ করে একটা বুকডন দিয়ে বললে, ভয় দুনিয়ায় আছে বলে আমি জানি নে। নিজের বুকে একটা থাপ্পড় মেরে বললে, কেউ না যায়, হাম যায়েঙ্গা, হাম যায়েঙ্গা, একাই যায়েঙ্গা। ক্যাবলা বললে, আর যখন ভূতে ধরেঙ্গা, তখন ভূতকে চাটনি বানিয়ে খায়েঙ্গা। টেনিদা বীরসে চাকিয়ে উঠল, সত্যি কেউ না যায়, আমি একাই যাব। হঠাৎ আমার ভারী উৎসাহ হলো, আমিও যাব। ক্যাবলা বললে, আমিও। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, হ, আমিও যাব। মেসোমশাই বললেন,
তোমরা ভয় পাবে না? টেনিদা বুক চিতিয়ে দিয়ে বলল, একদম না। আমিও এই কথাটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ হতভাগা ক্যাবলা একটা ফোড়ন কেটে দিলে। তবে রাত্রিবেলা হুলো বেড়াল দেখলে কি হবে কিছুই বলা যায় না। মেসোমশাই আবার ছাতা ফাটানো অট্টহাসি হেসে উঠলেন। টেনিদা গর্জন করে বললে, দেখ ক্যাবলা, বেশি বকবক করবি তো এক ঘুষিতে তোর নাক। আমি জুড়ে দিলাম, নাসিকে পাঠিয়ে দেব। যা বলেছিস, একখানা কথার মতো কথা। এই বলে টেনিদা এমন ভাবে আমার পিঠ চাপড়ে দিলে যে আমি উহু উহু শব্দে চেঁচিয়ে উঠলাম। তারপর খানিকটা ঘটনা সংক্ষেপে বলা যাক। কেমন করে আমরা চারমূর্তি বাড়ি থেকে পারমিশন আদায় করলাম, সেসব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। সেসব এলাহি কাণ্ড এখন থাক। মোট কথা, এর 3 দিন পরে কাঁধে 4টে সুটকেস আর বগলে 4টে 17 ইঞ্চি জড়ানো বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। ট্রেন প্রায় ফাঁকাই ছিল। এই গরমে নেহাত মাথা খারাপ না হলে কে আর রাঁচিতে যায়। ফাঁকা একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লাম। তারপর 4টে বিছানা পেতে নিলাম। ভাবলাম বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি। হঠাৎ টেনিদা ডাকলো, এই পেলা। আবার কি হলো? ভারী খিদে পেয়েছি মাইরি, পেটের ভেতর যেন ছুঁচো বক্সিং করছে। সে কি, এই তো বাড়ি থেকে বেরোবার মুখে প্রায় 30খানা লুচি আর সেটটাক মাংস সাবার করে এলে, গেল কোথায় সেগুলো? হাবুল বললে, তোমার পেটে ভস্যকে ঢুইক্কা বসছে। টেনিদা বললে, যা বলেছিস, ভস্যকিটি বটে, যা ঢোকে সঙ্গে সঙ্গে সে ভস্য হয়ে যায়। বলেই দরাজভাবে হাসল। বামুনের ছেলে বুঝলি, সাক্ষাৎ অগস্ত্য মুনির বংশধর। বাতাপি ইম্বল ফিম্বল যা ঢুকবে দেন অ্যান্ড দেয়ার হজম হয়ে যাবে। এরই নাম ব্রহ্মতেজ। ক্যাবলা বলে বসল, ঘোড়ার ডিমের বামুন তুমি, পইতে আছে? পইতে? টেনিদা একটা ঢোক গিলে বলল, ব্যাপারটা কি জানিস, গরমের সময় পিঠ চুলকে দিয়ে গিয়ে কেমন পটাং করে ছিঁড়ে যায়। তা আদত বামুনের আর পৈতের দরকার কি, ব্রহ্মতেজ থাকলেই হয়। কিন্তু সত্যি কি করা যায় বলতো, পেটের ভেতর সূচগুলো যে রেগুলার হাডুডু খেলছে। ক্যাবলা বললে, তার কি করবে, তুমি রেফারিগিরি করো। কি বললি ক্যাবলা? কি আর বলবো, কিছুই বলিনি। বলেই ক্যাবলা বিছানায় লম্বা হয়ে পড়ল। হাবুল সেন এর মধ্যে বলে বসল, পেটে কিল মাইরা বৈশা থাকো। কার পেটে কিল মারবো, তোর? বলে ঘুষি বাগিয়ে টেনিদা উঠে পড়ে আর কি। হাবুল চটপট বলে বসল, হ্যাঁ আমার না পেলার। বারে, এতে বেশ মজা দেখছি। মিছিমিছি আমি কেন পেটে কিল খেতে যাই? তরাক করে একটা বাঙ্কের ওপর উঠে বসে আমি বললাম, আমি কেন কিল খাবো, কি দরকার আমার? টেনিদা বললে, খেতেই হবে তোকে, হয় আমায় যা হোক কিছু খাওয়া, নইলে শুধু কিল কেন, রাম কিল আছে তোর বড়াতে। ওই তো কত ফিরিওয়ালা যাচ্ছে, ডাক না একটাকে, পুরি কচুরি কমলা লেবু চকোলেট ডালমুট। আমি তো দেখছি একটা জুতো ব্রাশ যাচ্ছে, ওকেই ডাকবো? আমি নিরীহ গলায় জানতে চাইলাম। তবে বলে টেনিদা প্রায় তেড়ে আসছিল, আর আমি জানালা দিয়ে লাফাবো কিনা ভাবছিলাম। এমন সময় ঠনাঠন করে ঘন্টা বাজলো। ইঞ্জিনে ভোঁ করে আওয়াজ হলো, আর গাড়ি নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দরজা খুলে আরেকজন ঢুকে পড়ল কামরায়। তার হাতে এক প্রকাণ্ড সন্দেহজনক চেহারার হাঁড়ি, আর তক্ষুনি পেছন থেকে কে যেন কি একটা ছুড়ে দিল গাড়ির ভেতরে। সেটা পড়বি তো পর একেবারে টেনিদার ঘাড়ের ওপর। টেনিদা হাই মাই করে উঠল। তারপর চোখ পাকিয়ে, এটা কি হলো মশাই বলতে গিয়ে একদম স্পিকটি নট। সঙ্গে সঙ্গে আমরাও। গাড়িতে যিনি ঢুকেছেন তার চেহারাখানা দেখবার মতো। তিনি একজন দশাশয় চেহারার সাধু। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দাড়ি গোঁফে মুখ একেবারে ছয়লাপ, গলায় এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে লাল টকটকে সিঁদুরের তিলক আটা, পায়ে সুর তোলা নাগড়া। হাতের সন্দেহজনক খাড়িটা নামিয়ে রেখে সাধু বাবা বললেন, ঘাবড়ে যেও না বৎস, ওটা আমার বিছানা। তাড়াহুড়োতে আমার শিষ্য
জানলা দিয়ে ছুড়ে দিয়েছে। তোমার বিশেষ লাগেনি তো? না, তেমন আর কি লেগেছে বাবা, তবে 7 দিনে ঘাড়ের ব্যথা ছাড়লে হয়। টেনিদা ঘাড় ডলতে লাগলো। আমি কিন্তু ভারী খুশি হয়ে গেলুম সাধু বাবার উপরে, যেমন আমার পেটে কিল মারতে এসেছিলে, বোঝো এবার। সাধু বাবা হেসে বললেন, একটা বিছানার ঘায়ে কাবু হয়ে পড়লে বৎস, আর আমার কাঁধে একবার একটা আস্ত কাবুলিওয়ালা 1 মণ হিঙের বস্তা নিয়ে বাঁক থেকে পড়ে গিয়েছিল, তবু আমি অক্কা পাইনি। 7 দিন হাসপাতালে থেকে সামলে নিয়েছিল। বুঝেছ বৎস, এরই নাম যোগ বল। তবে তো আপনি মহাপুরুষ শেষ। দিন দিন, পায়ের ধুলো দিন। বলেই টেনিদা ঝাঁ করে সাধুবাবুকে একটা প্রণাম ঠুকে বসল। সাধু বললেন, ভারী খুশি হলুম, তোমার সুমতি হোক। তা তোমরা কারা? এমন দল বেঁধে চলেছই বা কোথায়? প্রভু, আমরা রামগড়ে যাচ্ছি বেড়াতে। আমার নাম টেনি তরি ভজগড়ি মুখুজ্জে। এ হচ্ছে প্যালারাম ভরুজ, খালি জ্বরে ভোগে আর পেটে মস্ত একটা পিলে আছে। এ হলো হাবুল সেন, যদিও ঢাকাই বাঙাল, কিন্তু আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয়। আর ও ক্যাবলা মিত্তির, ক্লাসে টকাটক ফার্স্ট হয়, আর ওদের বাড়িতে আমাদের বিস্তর পোলাও মাংস খাওয়ায়। পোলাও মাংস, আহা, তা বেশ। দাড়ির ভেতরে সাধু বাবা যেন নোলার জল সামলালেন বলে মনে হলো। তা বেশ, তা বেশ। বাবা, আপনি কোন মহাপুরুষ? হাবুল হাত জোর করে জানতে চাইল। আমার নাম স্বামী খুটখুটানন্দ। খুটখুটানন্দ? ওরে বাবা, ক্যাবলার স্বাগতোক্তি শোনা গেল। এতেই ঘাবড়ালে বৎস ক্যাবলা? আমার গুরুর নাম কি ছিল যেন? ডমরু ঢক্কা পট্টনানন্দ। তাঁর গুরুর নাম ছিল উচ্চণ্ড মার্তণ্ড কুক্কুটডিম্ব ভর্জনানন্দ। তাঁর গুরুর নাম ছিল, আর বলবেন না প্রভু খুটখুটানন্দ, এতেই দম আটকে আসছে, এরপর হাটপিল করব। পাঙ্কের ওপর থেকে এবার কথাটা বলতেই হলো আমাকে। শুনে খুটখুটানন্দ করুণার হাসি হাসলেন। আহা, না বালক, তা তোমাদের আর দোষ কি? আমার গুরুদেবের ঊর্ধ্বতন 4র্থ গুরুর নাম শুনে আমারই 2 দিন ধরে সমানে হিক্কা উঠেছিল। সে যাক, তোমরা 4 জন আছো দেখছি, যাবেও রামগড়। আমি নামবো মুড়িতে, সেখান থেকে রাঁচি। তা বৎসগণ, আমার যোগনিদ্রা একটু প্রবল, চট করে ভাঙতে চায় না। মুড়িতে গাড়ি ভোরবেলায় পৌঁছায়, যদি উঠিয়ে দাও বড় ভালো হয়। সেই জন্য ভাববেন না প্রভু, খাটশিলাতেই উঠিয়ে দেবো আপনাকে। ক্যাবলা আশ্বাস দিল। না না বৎস, অত তাড়াতাড়ি জাগাবার দরকার নেই, খাটশিলা তো মাঝরাত। তাহলে টাটানগরে? সেটা শেষ রাত বৎস, অত ব্যস্ত হয়ে না, মুড়িতে উঠিয়ে দিলেই চলবে। টেনিদা বললে, আচ্ছা তাই দেব, এবার আপনি যোগনিদ্রায় শুয়ে পড়তে পারেন। তা পারি। খুটখুটানন্দ এবার চারিদিকে তাকালেন। কিন্তু শোবো কোথায়? 4 জনে তো 4টে নিচের বেঞ্চি দখল করে বসেছ, আমাকে যে তবে বাঙ্কে শুতে হয়। কিন্তু আমি সন্ন্যাসী মানুষ, বাঙ্কে উঠলে যোগনিদ্রার ব্যাঘাত হবে। টেনিদা বললে, আপনি উঠবেন কেন প্রভু? পেলা বাঙ্কে শোবে, ও বাঙ্কে শুতে ভীষণ ভালোবাসে। দেখো তো কি অন্যায়, বাঙ্কে ওঠা আমি একদম পছন্দ করি না, খালি মনে হয় কখন ছিটকে পড়ে যাব। আর টেনিদা কি না আমাকেই। আমি বললাম, কখনো না, বাঙ্কে শুতে আমি মোটেই ভালোবাসি না। টেনিদা চোখ পাকালাম। দেখ পেলা, সাধু সন্ন্যাসী নিয়ে ফাজলামো করিসনি, নরকে যাবি। প্রভু, আপনি পেলার বিছানা ফেলে দিয়ে ওইখানেই লম্বা হন, পেলা যেখানে হোক শোবে। আহ, বেঁচে থাকো বৎস। বলেই খুটখুটানন্দ আমার বিছানা ওপরে তুলে দিয়ে নিজের বিছানাটি পাতলেন। আমি জুলজুল করে চেয়ে রইলাম। তারপর শোয়ার আগে সেই সন্দেহজনক হাঁড়িটি নিজের বেঞ্চির তলায় টেনে আনলেন। টেনিদা অনেকক্ষণ সেটা লক্ষ্য করছিল, এবার জিজ্ঞেস করল, ও হাঁড়িতে কি আছে প্রভু? শুনে খুটখুটানন্দ চমকে উঠলেন। হাঁড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস, যোগ সর্প। যোগ সর্প? হাবুল বললে, সেইটা আবার কি প্রভু?
ঘুটকুটানন্দ চোখ কপালে তুলে বললেন, সে বড় সাংঘাতিক ব্যাপার, ভীষণ সমস্ত বিষধর সাপ। তপস্যা বলে আমি তাদের বন্দি করে রেখেছি। তারা দুধ কলা খায় আর হরিনাম করে। সাপে হরিনাম করে? আমি জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না। তপস্যায় সব হয় বৎস। ঘুটকুটানন্দ হাসলেন। তা বলে তোমরা ওর ধারে কাছে যেও না। যোগ বল না থাকলে বুঁ করে ছবল মেরে দেবে, সাবধান। আজ্ঞে আমরা খুব সাবধানে থাকবো, টেনিদা গোবেচারির মতো বললে। ঘুটকুটানন্দ আরেকবার সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ খুব সাবধান, ওই হাঁড়ির দিকে ভুলেও তাকিও না। তাহলে আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ি। পড়ুন। তারপর 5 মিনিট কাটলো না, ঘর ঘর ঘটাৎ করে ঘুটকুটানন্দের নাক ডাকতে লাগলো। বাঙ্কের উপরে দুলুনি খেতে খেতে আমিও কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ কার যেন খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল। দেখি টেনিদা আমার পাঁজরায় সুরসুরি দিচ্ছে। নেমে আয় না গাধাটা, সাধু বাবা জেগে উঠলে তখন লবডঙ্কা পাবি। চেয়ে দেখি টেনিদার বিছানার উপরে যোগসর্পের হাঁড়ি, আর তার ঢাকনা খুলে ক্যাবলা আর হাবুল সেন পটাপট রসগোল্লা আর লেডিকেনি তুলে সাবড়ে দিচ্ছে। টেনিদা আবার ফিসফিসিয়ে বললে, হাঁ করে দেখছিস কি, নেমে আয় শিগগিরি। যোগসর্পের হাঁড়ি শেষ করে আবার তো মুখ বেঁধে রাখতে হবে। আর বলবার দরকার ছিল না, এক লাফে নেমে পড়লুম এবং এক থাবায় 2টো লেডিকেনি তুলে ফেললুম। টেনিদা এগিয়ে এসে বললে, দাঁড়া দাঁড়া, সবগুলো মেরে দিসনি, 2টো একটা আমার জন্যও রাখিস। ট্রেন টাটানগর ছেড়ে আবার অন্ধকারে ঝাঁপ দিয়ে পড়ল। স্বামী ঘুটকুটানন্দের নাক সমানে ডেকে চলল। চারজন মিলে যেভাবে আমরা স্বামী ঘুটকুটানন্দের হাঁড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম, তাতে সেটা চিচিং ফাঁক হতে 5 মিনিট সময় লাগলো না। অর্ধেকের ওপর টেনিদা সাবড়ে দিল, বাকিটা আমি আর হাবুল সেন ম্যানেজ করে দিলুম। বয়সে ছোট ক্যাবলাই বিশেষ জুত করতে পারলো না। গোটা 2 লেডিকেনি খেয়ে শেষে হাত চাটতে লাগলো। টেনিদা তবু হাঁড়িটাকে ছাড়ে না। শেষকালে মুখের ওপর তুলে চোঁ করে রসটা পর্যন্ত নিকেশ করে দিলে। তারপর নাকটাকে কুঁচকে বললে, গোটা কত ডেও পিঁপড়ে এই খেয়ে ফেললুম। জ্যান্ত ছিল 2-3টে, পেটের ভিতর গিয়ে কামড়াবে না তো? হাবুল বললে, কামড়াতেই পারে, কামড়ানকে বয়ে গেল। একবার ভীমরুল শুদ্ধ একটা জামরুল খেয়ে ফেলেছিলাম, তা সেই যখন কিছু করতে পারলে না, তখন কটা পিঁপড়েতে কি করবে? ইচ্ছে করলে গোটা কয়েক বাঘ শুদ্ধ সুন্দরবন পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো, তোমাকে ঠেকাচ্ছে কে? হাত চাটা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেললো ক্যাবলা। তাহলে বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।